যদি আমরা ভগবানের ভক্ত হতে পারি আমাদেরকে মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। চলুন আমরা সেই বিখ্যাত কাহিনীটি শুনি। সচরাচর এই কাহিনীগুলো বলি না, মূলত ওই রাখে কৃষ্ণ মারেকে একটা টোনাটুনির গল্প শোনাতাম। এটা আপনারা সার্চ দিয়ে মোবাইলে আপনি এই গল্পটা শুনতে পারবেন যারা আমার এই টোনাটুনির গল্প শোনেননি। তো আজকে একটা সেই বিখ্যাত কাহিনী বলি। চলুন, আজ থেকে কয়েকশো বছর আগের কথা। সেই কালে এই পৃথিবীতে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, যার নাম আপনারা অনেকেই জানবেন হয়তো। তার নাম কালিদাস। কালিদাসের নাম বাবা আপনারা শুনেছেন? কালিদাস পণ্ডিত, যার কাব্য এখনো অনার্স, যারা বাংলায় পড়ে অনার্স এবং মাস্টার্স, সেই কালিদাসের কাব্য তাদের পড়তে হয়। তা সেই কালে কালিদাস যখন এই পৃথিবীতে ছিলেন তখন এক রাজা ছিলেন, যে রাজার নামটা মনে রাখুন, রাজা বিক্রমাদিত্য। এই রাজা বিক্রমাদিত্যের রাজত্বের কালে গভীর অরণ্য ছিল। পাকিস্তান বাংলাদেশের সম্ভবত প্রাথমিক দিকে অনেক জঙ্গল ছিল, এখন না জঙ্গল শেষ। তো মহাভারত, রামায়ণ এবং ভাগবত পুরাণ আদি দেখে আমরা জানতে পারি সেই কালে বনে জঙ্গলে রাক্ষস এবং রাক্ষসী বসবাস করত। একদিন বনের ভেতরে রাক্ষস এবং তার স্ত্রী রাক্ষসী দুজন মিলে গল্প করছে। রাক্ষসের কাছে তার স্ত্রী রাক্ষসী বলছে, ওগো আমার বড় ইচ্ছে হয়েছে, বড় স্বাদ হয়েছে। বলে কি স্বাদ হয়েছে গো? বলে মানুষের মাথা খেতে ইচ্ছা হয়েছে। তাই নাকি? বলে আরে বউ, প্রতিদিন তো তুমি মানুষের মাথা খাও। ঠিক আছে, আজকে আবার নতুন করে কেন বলছো যে মানুষের মাথা খেতে ইচ্ছা হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ, আজকে নতুন মানুষের মাথা। বলে কোন মানুষ? বলে আমাদের দেশের যে রাজা, ওই রাজার মাথা খেতে ইচ্ছা হয়েছে। রাজার কি নাম বললাম? বিক্রমাদিত্য। রাজা বিক্রমাদিত্যের মাথা। আচ্ছা, কেউ যদি দেশের প্রাইম মিনিস্টারের, প্রেসিডেন্টের মাথা খেতে চায়, ওটা কি সহজ বাবা? হ্যাঁ। তাই রাক্ষস তার স্ত্রীকে বললেন, ওগো বউ, আমাদের দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তুমি খেতে চাচ্ছ তার মাথা, এটা কি সম্ভব? হ্যাঁ, তুমি অন্য কোনো বায়না ধরো। স্বামী স্ত্রীর ভালোবাসা, বউ বেঁকে বসে বলছে তোমাকে ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে ঠিক আছে, অভিমান করো না, দেখি আমি রাজ দরবারে যাই, যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। এই কাহিনীর মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্বর তত্ত্ব জানবো আর কি, এটা আমাদের জীবনে চলার গতিতে ভাগবতের আলোকে এই বিষয়টা জানতে পারবো আমরা পরবর্তীতে। এবার বউকে সান্ত্বনা দিয়ে রাক্ষস এবার ধীরে 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 বন উপবন, হ্যাঁ, সরোবর, জঙ্গল, পাহাড় পর্বত অতিক্রম করে তিনি রাজার দরবারে প্রবেশ করেছেন। এদিকে রাজা প্রজাবৃন্দ নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে, পণ্ডিত বর্গ নিয়ে তিনি একটা অনুষ্ঠান বা আলোচনা সভা বসিয়েছেন। তো হঠাৎ করে বনের রাক্ষস ঢুকে পড়েছে রাজসভায়। তা স্বাভাবিকভাবে যারা জনগণ ছিল, প্রজারা ছিল, তারা ভয় পেয়ে যে যার মতো করে দৌড় পালান। বনের রাক্ষস হঠাৎ করে রাজসভায় ঢুকে পড়েছে। এদিকে সবাই ভয়ে পালালে, কিন্তু ওই রাজসভায় কথিত আছে যে এই রাজা বিক্রমাদিত্যের রাজসভায় 9 জন পৃথিবীর বাঘা বাঘা পণ্ডিত ছিলেন। তাদের মধ্যে প্রধান হচ্ছেন, কে বলা হতো, নবরত্ন। রাজসভায় যারা বসেছিলেন প্রজারা, তারা তো চলে গেছে, কিন্তু এই নবরত্ন 9 পণ্ডিত, এই 9 জন পণ্ডিত চলে যায়নি, এবং সেই সাথে রাজা বিক্রমাদিত্য। এবার রাক্ষস রাজসভায় প্রবেশ করলে জোরহাত করে রাজা মশাইয়ের কাছে মিনতি করেছেন, হে রাজন, আপনার অনুমতি ছাড়াই আমি আপনার রাজসভায় প্রবেশ করেছি, আমার অপরাধ ঔদ্ধত্য মার্জনা করুন। আর আমি আপনার সীমান্তের এক গভীর অরণ্যবাসী এক রাক্ষস, যেহেতু আমি আপনার সীমানার ভিতরেই, রাজ্যের ভিতরেই আছি, সেই জন্য আপনার দেশের নাগরিকও বটে, সেই নাগরিকত্বের অধিকার নিয়ে আমি আপনার রাজসভায় প্রবেশ করেছি, কৃপা করে আমার ত্রুটি মার্জনা করুন। আমি আপনার রাজসভায় এসেছি আপনার কাছে 4টি প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য। আপনার অনুমতি পেলে আমি আপনাকে 4টি প্রশ্ন করতে চাই। রাজামশাই বললেন, বলুন। প্রজারা তো প্রতিদিন কত শত প্রশ্ন নিয়ে আসে, আর আপনি মাত্র 4টি প্রশ্ন করবেন, বলুন কি 4টি প্রশ্ন। এইবার রাক্ষস মহাশয় বলছেন, রাজামশাই আমি আপনাকে 4টি প্রশ্ন করব বটে, কিন্তু একটা কন্ডিশন আছে, একটা শর্ত। কি শর্ত? যে যদি আপনি
আমার এই 4টি প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাইলে আমি আপনার মাথা আমার বউয়ের খাওয়ার জন্য কেটে নিয়ে যাব। হরি বল। রাক্ষস মহাশয় মনে মনে ভাবছেন, আরে বেটা রাক্ষস, তুমি বনে জঙ্গলে থাকো, এমন কি বা খেতে পাও? তোমার মাথায় আর কতটুকু বুদ্ধি আছে? সারা পৃথিবীর সেরা বাঘা বাঘা পণ্ডিত আমার রাজসভায়, আর আমার কালিদাস জামাই সে শ্রেষ্ঠ পণ্ডিত, এমন কি প্রশ্ন করবে যে আমি উত্তর দিতে পারবো না? নির্দ্বিধায় রাক্ষসকে বলছেন, রাক্ষস মহাশয় বলুন, বলুন আপনার কি 4টি প্রশ্ন। যদি উত্তর দিতে না পারি তাইলে আমার মাথা নিয়ে যাবেন আপনি। এইবার রাক্ষস মহাশয় রাজা বিক্রমাদিত্যকে 4টি প্রশ্ন করছেন। শর্ত কি গো মা? আমিও আপনাদের সেই 4টি প্রশ্ন করব। মামনিরা উত্তর যদি না দিতে পারো মা, কি দশা হবে মাগো? বাপ, না না না, গলে মালা পরতে হবে, যাদের গলে মালা নাই, সাধু হতে হবে। চলুন আমরা 4টি প্রশ্ন উইদাউট কন্ডিশন। মামনি তোমরা হাঁটাহাঁটি করছো মা, কেন পকেট মারতেছো? পকেটে হাত ঢুকাইয়া বসো। এইবার রাক্ষস রাজামশাইকে প্রশ্ন করছেন যে রাজামশাই, আমার 1 নম্বর প্রশ্ন আপনার কাছে, বলতে হবে কাদের ইদিক আছে উদিক নাই। 2 নম্বর ইদিক নাই উদিক আছে। 3 নম্বর ইদিকও নাই উদিকও নাই। 4 নম্বর ইদিকও আছে উদিকও আছে। এইবার রাক্ষস বলেছে ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে। এই ইদিক উদিক প্রশ্ন শুনে রাজসভার সব পণ্ডিতের দিক বিদিক হারিয়ে গেছে। এক পণ্ডিত আরেক পণ্ডিতের দিকে তাকায়, আরেক পণ্ডিত আরেক পণ্ডিতের দিকে তাকায়। এইভাবে কয়জন পণ্ডিত ওখানে? 9 জন। 8 জন পণ্ডিত সমব্যবহারে 8 জনকে দেখেছে। দেখা দেখি করে সবাই জানিয়েছে, কারো উত্তর জানা নেই। তাই তারা ভেবেছেন আমাদের থেকে শ্রেষ্ঠ পণ্ডিত কালিদাস। 8 পণ্ডিত সমব্যবহারে কালিদাসের দিকে তাকিয়েছে যে আমাদের উত্তর জানা না থাকলেও নিশ্চয়ই কালিদাসের উত্তর জানা আছে। কালিদাসও মাথা নাড়া দিয়ে জানিয়েছে, সর্বনাশ, কালিদাসের উত্তর দিকবিদিক হারিয়ে গেছে, উত্তর জানা নেই। কিন্তু কালিদাস যৌবনকালে দরিদ্র ব্রাহ্মণের পুত্র ছিলেন, পরবর্তীকালে তিনি বড় মূর্খ ছিলেন। এমন মূর্খ পৃথিবীতে আর একটাও জন্মাবে না। কেমন মূর্খ ছিলেন মাগো? দরিদ্র, সংসার চালানোর ব্যবহার বহন করার কোনো উপায় ছিল না। তাই জঙ্গলে গিয়ে কাঠ কেটে, খড়ি কেটে তিনি বিক্রি করতেন। একদিন তিনি গভীর জঙ্গলে বড় মোটা গাছের উপরে উঠে গাছের ডালে বসে গোড়া কাটতেছেন। এটা কেউ কাটবে? এখনকার দিনের মানুষ যতই বোকা হোক। ওই গ্রামে 3 পণ্ডিত ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ গিয়ে দেখে যে টুকটাক টুকটাক গভীর অরণ্যে শব্দ হচ্ছে। কে? আমাদের গ্রামের কালী। আরে বাবা কালী, দাঁড়াও 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 দাঁড়াও, ওইভাবে গাছ কাটে না, ডাল কাটে না, তুমি ডালের উল্টো দিকে যাও, এই দিকে গিয়ে তারপর কাটো। বলে কেন? বলে আরে বাবা, তুমি তো ডালের সঙ্গে পড়ে তোমার অবস্থা খারাপ হবে। বলে ভেবে দেখুন, আপনারা তো সাধু মানুষ, নিজে তো ইনকাম করে খান না, জঙ্গলে কাঠ কেটে বিক্রি করে, খড়ি বিক্রি করে সংসার চালাতেন, তবেই বুঝতে পারতেন কত ধানে কত চাল। অতএব হে পণ্ডিত মহাশয়, যার সবকিছু হয়েছে পণ্ড, সেই তো পণ্ডিত। এত কষ্ট করে আমি গাছে উঠেছি, উঠবার সময় 2খানা পা আর বুকের চামড়া ছোলা গেছে, আবার যদি নামি তাহলে ডবল পা চামড়া ছোলা যাবে মাগো, বুকের চামড়া। তার থেকে আমি এই ডালে বসে এখানে কেটে দিচ্ছি, আর ডাল কাটা হবে, ডালটা নেমে পড়বে, আর সাথে সাথে আমিও ডালের সঙ্গে নিচে নেমে পড়বো। হরি বল। পণ্ডিতেরা বললেন এই মূর্খকে বোঝা যাবে না? চাণক্যের নীতিশাস্ত্রে একটা প্রবাদ আছে, মূর্খানাং হিতোপদেশ প্রকোপায় ন শান্তই। মূর্খকে যদি উপদেশ দেওয়া হয় সে তো শুনবেই না। একজনকে একদিন বলছিলাম, বাবা আপনি বিড়ি খাচ্ছেন কেন? এই সাধু, তোমার টাকা দিয়ে খাচ্ছি নাকি? তাই এইরকম যারা মূর্খ ওরা বরং ক্রোধান্বিত হবে। পণ্ডিতেরা ভাবলেন যে জাগো, নিজে একদিন আক্কেল হবে। কথিত আছে যে সেই দিনের পর আর কালিদাস কোনোদিন অবশিষ্ট জীবনে গাছের ডালে বসে আর ডাল কাটেন নাই। এই মূর্খ ব্যক্তিটি মহান পণ্ডিত হন, যার কাব্য এখনো বাংলায় সংস্কৃতে পড়ানো হয়। মাস্টার্স বা অনার্সে নিয়ে যারা পড়েন তাদের পড়তে হয়। চলুন রাজসভা, এবার উত্তর জানা নেই। বুদ্ধিমান কালিদাস রাজসভা থেকে শ্বশুরকে ডেকে বাইরে নিয়ে গেছেন। বাইরে নিয়ে শ্বশুরকে নিয়ে গেলে শ্বশুর রাজা বিক্রমাদিত্য বলছে, জামাই
তোমার উত্তর জানা নেই? বাবা সর্বনাশ সর্বনাশ, শ্বশুর বাবাকে তো বাঁচাতে হবে। বলে এখন উপায়? বলে উপায়, আপনি যান, আপনি তো রাজা, আপনি রাক্ষসের কাছে গিয়ে 7 দিন সময় চান, আর 7 দিন সময় চান, এর মধ্যে আমি পণ্ডিতদের নিয়ে পরামর্শ করে বা কোনো একটা নিজে উপায় বের করে এই 4টি প্রশ্নের উত্তর আমি খুঁজে বের করব। আপনি যান। এবার জামাইয়ের পরামর্শে, কালিদাস পণ্ডিতের পরামর্শে শ্বশুর বাবা রাজসভায় গিয়ে জোরহাত করে বলছেন, হে রাক্ষস মহাশয়, আমি রাজা হয়ে আজ আপনাকে মিনতি করছি, আদেশও করছি, আপনি আমায় কৃপা করে 7 দিন সময় দিন। যদি 7 দিন অন্তে আমার পণ্ডিতেরা, জামাই আর আমি উত্তর খুঁজে না পাই, না দিতে পারি, তবে আপনি আমার মাথা আপনার বউয়ের জন্য কেটে নিয়ে যাবেন। নিজের বউকে খুশি করতে পারবে, তাই রাক্ষস রাজার এই কথায় তথাস্তু বলে রাজি হয়ে গেলেন, এবং তিনি মনের খুশিতে আনন্দে একেবারে হাসিতং খুশিতং নাচিতং গাহিতং, ওরে বাবা 7 দিন পর বউকে রাজার মাথা খাওয়াতে পারবে, এই আনন্দে একেবারে গদগদ হয়ে রাক্ষস রাজসভা ত্যাগ করে বনের দিকে যাত্রা শুরু করলেন। ওদিকে কালিদাস পণ্ডিত গেরিলা সৈনিকের ন্যায় তিনিও একেবারে হামাগুড়ি দিয়ে চুপি সারে, রাক্ষস যেন টের না পায়, তিনিও যেতে লাগলেন বন উপবন পাহাড় পর্বত অতিক্রম করে রাক্ষসের পিছনে পিছনে। যেতে যেতে পাহাড়ের গুহায় গভীর অরণ্যে প্রবেশ করেছেন, আর রাক্ষস বউকে ডেকে, বউকে চিৎকার দিয়ে বলছে, ও বউ, ওরে আমার রাক্ষসী বউ, ওই রাক্ষসী বউ, রাক্ষসী বউ, আরে মাত্র আর 7 দিন, 7 দিন, 7 দিন, খুব চেঁচাচ্ছে। এদিকে বউ বের হয়ে বলছে, এই এত চেঁচাচ্ছ কেন 7 দিন 7 দিন করে? বলে, রে বউ, আর মাত্র 7 দিন পর তুমি রাজা বিক্রমাদিত্যের মাথা খেতে পারবে। বলে, তাই নাকি? বলে, এমন কি করলে? বলে, দারুণ কায়দা করে এসেছি, 4টি প্রশ্ন করেছি, কন্ডিশন দিয়েছি, উত্তর দিতে না পারলে রাজার মাথা যাবে। বলে, রাজামশাই উত্তর দিতে পারে নাই? বলে, দূরছাই, রাজা তো দূরের কথা, নবরত্নের শ্রেষ্ঠ যে রত্ন কালিদাস, সে পর্যন্ত উত্তর দিতে পারে নাই। রাক্ষসী অবাক হয়ে বললেন, ওগো, তোমার সাথে এই বনে জঙ্গলে কত বছর ধরে সংসার করছে, আর তোমার মাথায় এত বুদ্ধি, পৃথিবীর সেরা বাঘা বাঘা পণ্ডিতদের ঘাবড়িয়ে দিয়েছ, এত মাথায় ঘিলু আমি তোমার পাশে থেকে বুঝলাম না। আচ্ছা বলো তো গো, কি প্রশ্ন করেছিলে যে এত বড় পণ্ডিত গুলো ঘাবড়ে গেল? বলে, শুনবে বউ? বলে, হ্যাঁ বলো, কার না শুনতে ইচ্ছা জাগে যে এত বড় এত বড় প্রশ্ন, যে অত বড় পণ্ডিতেরা উত্তর দিতে পারে নাই, এমন কি প্রশ্ন তোমার কাছে ছিল, বলো প্রশ্ন। ওদিকে মা কি করেছে, কালিদাস, কালিদাসের তো গাছে উঠে অভ্যাস আছে, তাড়াতাড়ি রাক্ষস রাক্ষসী যেখানে গল্প করছে, অদূরে একটা বড় গাছে উঠে গাছের ডালে বসে, এই মা, আপনি খালি ঘুমাচ্ছেন মা গো, আপনাকে না বললাম মা কৃপা করে একটু সরে দাঁড়ান, না তো আপনারই তো সর্বনাশ হবে, আপনি ওইটা থেকে সরে দাঁড়ান, খুঁটিটা, আপনি তো সুযোগ পেলে খুঁটি আপনাকে বলে দিচ্ছে, এই ঘুমা, সাধু কথা শোনার দরকার নাই, ঘুমা। আর কিছুক্ষণ কষ্ট দেই, সময় ফুরিয়ে যাচ্ছে, হ্যাঁ এর মধ্যেই কাহিনী শেষ হয়ে যাবে। এখন 10:51 বাজে আমার মোবাইলে। হ্যাঁ কি বললাম? হ্যাঁ, গাছের ডালে বসে আছে, এদিকে রাক্ষস বউকে প্রশ্নগুলা শোনাচ্ছে, বউ শোনো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। ওদিকে কালিদাস গাছের ডালে বসে আছে, ও মনকে বলছে, মন দাঁড়াও, এই প্রশ্নের পালা চলতেছে, না জানি যদি উত্তরেরও পালা আসে তাইলে শ্বশুর বাবাকে বাঁচানো যাবে। গাছের ডালে একেবারে ধরে আছে বসে কালিদাস। 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর, ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে, আর ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে। রাক্ষসী এইসব ইদিক উদিক শুনে উনিও বলছে, আসলে তো একটা দিক বিদিক কাণ্ড জ্ঞান হারা প্রশ্ন, ওগো উত্তরগুলা বলো না। কি গো উত্তরগুলা এগুলোর? এত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। কালিদাস গাছের ডালে, বুঝতে পারছেন কি অবস্থা হচ্ছে তার। রাক্ষস বলছে, ওরে বউ, 7 দিন অপেক্ষা করো, 7 দিন পর তুমি তো রাজার মাথা খেতে পারবে। বলে, বলো না। বলে, কেউ যদি শোনে, বলে আমাদের ভয়ে এই জগতের কে আসবে? আরে আমরা যাদের ধরে ধরে খাই, তুমি সেই মানুষ শোনার ভয় পাচ্ছ? এই গভীর অরণ্যে আসবে এই বেটা নরলোকেরা? আমাদের ভয় কেউ আসবে? তুমি বলো। আরে 7 দিন ধৈর্য ধরে অপেক্ষা করো না। এখন রাক্ষসী বলছে, আমার 7 দিন ধরে ঘুম হবে, তুমি বলো। রাক্ষস বলছে, ওরে বউ, বাতাসেরও কান আছে, কথায় বলে দেওয়ালেরও কান আছে, কেউ যদি শুনে রে বউ, তোমার রাজার মাথা খাওয়া হবে না। বউ তো স্বামীর সঙ্গে অনেক সময় বায়না করে না মাগো,
একেবারে এমন বায়না করা শুরু করেছে, আনতে বলেছে টাঙ্গাইল শাড়ি, এনে দিয়েছে ঢাকাইল শাড়ি, রান্না করেছে তরকারিতে লবণ নাই, খাইতে দিয়েছে গ্লাসে জল নাই। কিরে বউ, মনটা কোথায় ছিল? খাও রে গোলামের পুত, আনতে বলেছিলাম ঢাকাইল শাড়ি, এনেছে টাঙ্গাইল শাড়ি, এখন লবণ ছাড়া তরকারি খাও। এইবার বউ বায়না করেছে, তুমি যদি উত্তর না বলো তাহলে এদিক আছে ওদিক নাই, ওদিক আছে এদিক নাই, এদিকও নাই ওদিক নাই, এদিকও আছে ওদিকও আছে, এই 7 দিন ধরে এদিক ওদিক করে আমি ঘুমাতে পারবো? আজ রাতে তুমি যদি উত্তরটা না বলো, আজ রাতে আমি বিষ পান করে আত্মহত্যা করব। হোক না কেন রাক্ষসী বউ, কি বাবা চাইবেন আপনার বউটা পড়ুক আর মরুক বিষ খায়? হ্যাঁ, ঝগড়ি হোক আর যেই হোক, রাক্ষসী হোক আর পিশাচিনী হোক আর ডাইনি হোক আর যাই হোক, আচ্ছা কোন স্বামী চাইবে কিরে মা, স্বামীটা যদি কংস, শিশুপাল, জরা সন্দেহ হয়, বউ কি চাইবে পড়ুক আর মরুক? মা মন্দোদরী কি চেয়েছিল রাবণ পড়ুক আর মরুক? হ্যাঁ, তাহলে হোক না কেন রাক্ষসী বউ। বউ গো, আমার রাক্ষসী বউ, তোমাকে বলতে হবে না। শোনো, আমি উত্তরগুলো বলে দিচ্ছি, আর তোমার যদি রাজার মাথা না খাওয়া হয়, এবার কিন্তু আমি দোষ থেকে মুক্ত। ঠিক আছে, তুমি উত্তর বল। আমরা ভাগবত আসরে বসে আছি বাবা, আমরা এই উত্তরগুলা ভাগবতের আলোকেই বলবো, উত্তরগুলা ভাগবতের আলোকেই বলবো। আমরা এই 4টি প্রশ্নের উত্তর রাক্ষসের মুখ দিয়ে ভাগবতের কথাগুলো বলবো। চলুন আমরা আবার ভাগবতের আসরে ফিরে যাই। এইবার দেখুন রাক্ষস উত্তর দিচ্ছে, ও বউ শোনো, 1 নম্বর প্রশ্নের উত্তর, ইদিক আছে উদিক নাই। এই জগৎ সংসারে ভাগবতে বলা হয়েছে, যারা বিষয় ভোগী, ইন্দ্রিয় তর্পণ পরায়ণ, যারা আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ, কি করে খাবো, কি করে ঘুমাবো, ভাগবতে কি করে নিজের রক্ষা করব আর সংসার উৎপাদন করব, ছেলে মেয়ে উৎপাদন করব, এই রকম 4টি প্রবৃত্তি নিয়েই যারা সংসারেই মশগুল, এদের বলা হয় গৃহ মেধি। হে রাক্ষসী, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে সংসার নিয়েই যারা ব্যস্ত, যারা গোবিন্দের আরাধনা করে না, এদের ইদিক আছে ওদিক নাই। রাক্ষসী বলছে দারুণ উত্তর তো। রাক্ষসী ভাগবতে আরো আছে যে কাদের ইদিক নাই উদিক আছে, বলছে যারা হা কৃষ্ণ গোবিন্দ বলে দেশান্তরী হয়ে জন্ম ভিটা ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা ত্যাগ করে যারা সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন, তাদের ইদিক নাই, যেহেতু গোবিন্দের আরাধনা করছে তাদের উদিক আছে। 3 নম্বর, ওরে বউ, ইদিকও নাই উদিকও নাই। এখনো আমাদের ভাগবতের বর্ণনা অনুসারে 4 লক্ষ মানুষ হয়ে জন্মাতে হবে। এই 4 লক্ষ মানুষের মধ্যে অসভ্য, অর্ধসভ্য এখনো পৃথিবীতে আফ্রিকার জঙ্গলে রয়েছে, যারা জন্মের পর থেকে স্নান করে না, যারা জন্মের পর থেকে কোনো কাপড় পরে না। এখনো সেই মানুষ মোবাইলে সার্চ দিলেই দেখতে পাবেন, এই মানুষগুলো আছে, বন মানুষ। এরা বনে জঙ্গলে যা পায় তাই খায়, ভাত রান্না করে খেতে হবে। মৃত্যুর পর পরকাল বলতে কিছু আছে, ভগবান ভগবতী বলতে কিছু আছে, হ্যাঁ, পরমেশ্বর বলতে কিছু আছে, এরা কিচ্ছু জানে না। বনে জঙ্গলে পোকামাকড়, মাটির নিচে, জলের নিচে, জঙ্গলে যা পায় তাই খায়। এমন কি এরা কি খায়? নিজে দেহের মাংস, নরমাংস ভোজি। এরা বৃদ্ধ হয়ে গেলে বস্তার ভিতরে নাতি নাতনিরা ঢুকিয়ে বনভোজনের আয়োজন করেন, কারণ বৃদ্ধ বয়সে কে টানাটানি করবে, সেই জন্যে বস্তার মধ্যে চাল কুমড়ার মতো ঢুকায় মাগো বাবা, ঢুকিয়ে ঘরের চালে উঠায়, যেগুলো ওদের সন্টন দিয়ে তৈরি করা আছে, ওখানে উপরে উঠে আবার ছেড়ে দেয়, উপরে উঠায় আবার ছেড়ে দেয় নাতি নাতনিরা। আচ্ছা বাবা, এই বাপটাক যদি আপনার নাতি নাতনি গুলা বস্তার মধ্যে, দাদু গারের পায়খানা টাখানা বিছানা টিছানা করছে, এই সালারে বস্তায় ঢুকাইয়া চাল কুমড়ার মতো উপর থেকে, বাবা কতক্ষণ আর থাকবে আপনার নিঃশ্বাস? এই বৃদ্ধ বয়সে বস্তার মুখ বেঁধে যদি আপনার নাতিরা এরকম দুষ্টামি করে, আফ্রিকার ওই জঙ্গলে ওইভাবে করে। ওরা নর মাংস ভোজি, শেষ বয়সে দাদি দিদাদের, দাদুদের বস্তায় ঢুকিয়ে চাল কুমড়ার মতো গড় 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 কয়েকবার উঠানামা করে জঙ্গলে নিয়ে গিয়ে বস্তার মুখ খুলে গলা কেটে নর মাংস ভোজন করে। এইরকম ইদিকও নাই উদিকও নাই। চলুন, রাক্ষস বলছেন, রাক্ষসী ভাগবতের বর্ণনা অনুসারে আমাদের শাস্ত্রে, হ্যাঁ, আমরা যেহেতু ভাগবত আসরে আছি, সেখানে বর্ণনা করা হয়েছে যে কাদের ইদিকও আছে উদিকও আছে। এত বড় লম্বা গল্পটা বললাম বাবা আপনাদের জন্য। কার পরিজন নিয়ে যদি মহাপ্রভুর আদর্শ পালন করেন,
বৈষ্ণবদের আদেশ পালন করেন, গীতা ভাগবতের আদেশ পালন করার মধ্য দিয়ে 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করয় সবে হাতে তালি দিয়া, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শক নাম নামকারী কলি কলমশ নাশনম, না তো পরতরোপায় সর্ববেদে সুদৃশ্যতে। হে রাক্ষসী, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে যারা সংসারটাকেও ভোগ করে, ওই সংসারে থেকে যারা এই যে ভাগবতের আদেশ অনুসারে, যেটা 4টি কথা বললাম বাবা, এই আদেশ অনুসারে যারা নিজেদের ভক্তি ভাবনার জীবন পালন করে গোবিন্দের আরাধনা করে, তাদের সংসারটাকেও ভোগ করা হয়, তাদের ইদিকও আছে। আর যেহেতু সংসারে থেকে গোবিন্দের ভজনা করছে, মৃত্যুর পর তারা গোবিন্দের কাছেও যাবে। অতএব হে রাক্ষসী, তাদের ইদিকও আছে, উদিকও আছে, সংসারে থেকে যদি কেউ গোবিন্দের ভজনা করে। এই যে 4জন গেল না, ইনারা কিন্তু নিষ্ঠা ভরে ভক্তি জীবন যাপন করছে। তো যে 4টি কথা বললাম, তাহলে বাবা ইদিকও থাকবে, উদিকও থাকবে। এবার বাড়িতে সংসারে ফিরে আপনারা এই 4টি নিয়ম পালন করার চেষ্টা করুন না বাবা। এই বাবার যত বয়স, আপনার যত বয়স, ওই বাবার যত বয়স। হ্যাঁ বাবা, কত বয়স আপনার এখন? 70 হয় নাই? হয়েছে?